নমস্কার বন্ধুরা। 21শে জুলাই খুব গুরুত্বপূর্ণ দিন। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণ, বিরাট জনসভা। আবার 21শে জুলাই সংসদের বাদল অধিবেশনের সূত্রপাত। আমি জানি না সংসদের অধিবেশন ঠিক করার ক্ষেত্রে 21শে জুলাইটাকে বেছে নেয়ার পেছনে তৃণমূল কংগ্রেসের এই শহীদ সভার কোনো ভূমিকা রয়েছিল কিনা আমি জানি না, কারণ পার্লামেন্টে এই একটা দিন তৃণমূলের এমপিরা অনেক অনুপস্থিত থাকবেন শুধুমাত্র এই ধর্মতলার অনুষ্ঠানের জন্য, এবং তৃণমূল কংগ্রেসের এরা যদি অনুপস্থিত থাকেন এমপিরা, তাহলে পার্লামেন্টে ইন্ডিয়া জোটের গলার জোটটা একটু হলেও দুর্বল হবে। তাদের উপস্থিতিতে তারা যেরকম তির্যক বাক্যবাণে জর্জরিত করে কেন্দ্রের শাসক শক্তিকে, সেটা কিন্তু খানিকটা হলে স্তীমিত থাকবে। কিন্তু সেটা তো একদিনের ব্যাপার, একদিনের মাত্র ব্যাপার। এরপর দিন থেকেই তো আবার এরা সব চলে যাবে, দিল্লি উড়ে যাবে, গিয়ে পার্টিসিপেট করবে। বাদল অধিবেশন তো আর শুধুমাত্র 21শে জুলাই না, আরো কদিন ধরে চলবে। সেই সময়টাতে খেয়াল করার মতো বিষয় হলো, এক তো হলো আজকের দিনে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বিজেপিকে যথেষ্ট কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, বাক্যবাণে জর্জরিত করেছে, এবং যথেষ্ট দৃঢ়তার সঙ্গে বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনের লড়াইটা বিজেপিকে আরো দুর্বল করে দেওয়ার লড়াই হবে, এবং এইটা বাংলার বিজেপিকে যথেষ্ট চিন্তায় রাখবে আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে, বিশেষ করে 9-10 মাস তো আছে বিধানসভা নির্বাচনের। আর দিল্লিতে এই যে বাদল অধিবেশন, এই অধিবেশনটা বিজেপির জন্য ভীষণ রকম চ্যালেঞ্জিং এই কারণে কি এর আগে অপারেশন সিন্দুর হয়েছিল, পেহেলগাঁও হত্যাকাণ্ড হয়েছিল, এবং মাঝখানের এই লম্বা সময়টাতে ডোনাল্ড ট্রাম্প এমন এমন আলপটকা মন্তব্য করেছে যেগুলোর জন্য আমাদের দেশের শাসক জোটকে, বিশেষ করে শাসক দলকে, জোট বলাটাও কতটুকু ঠিক হবে ভেঙে বলছি, শাসক দলকে ভীষণ রকম ভাবে অস্বস্তির মধ্যে ফেলেছে। কেউ কেউ তো এরকম বলছে যে আমাদের দিল্লির শাসকদেরকে কি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প চালায়। রাহুল গান্ধী তো একটা সময়ে মন্তব্য করেছিলেন যে ওইখান থেকে ফোন আসে, নরেন্দ্র সারেন্ডার, এবং সারেন্ডার করে দেয়। এরকম মন্তব্য করে ভীষণ রকম ভাবে যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণাগুলো আবার নতুন করে তাজা হয়ে যাচ্ছে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কারণে। বিশেষ অধিবেশনের জন্য বিরোধীরা বারবার দাবি জানিয়েছিল, বিজেপি রাজি হয়নি, প্রধানমন্ত্রী মোদী রাজি হননি এই কারণে, জানেন তিনি যে সংসদের অধিবেশন মানে বিরোধীরা চেপে ধরবে। এক তো হলো পেহেলগামের ঘটনার দিন কি হয়েছিল, কেন সেখানে নিরাপত্তার ব্যবস্থা ছিল না, তাদেরকে কেন সন্ত্রাসীরা কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদেরকে কেন ধরা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এরপরে বিরোধীরা বলেছিল যে এই সুযোগে, যখন অপারেশন সিঁদুর শুরু হয়, যে এই সুযোগে পাক অধিকৃত কাশ্মীরটাকে নিয়ে আসো। ইন্দিরা গান্ধী তো পাকিস্তানকে দুটো ভাগ করেছিলেন, তো এবার তুমিও বীরত্ব দেখাও। কিন্তু সেটা হয়নি, সম্ভব হয়নি। যুদ্ধ যখন এক ধরনের যুদ্ধই তো এটা, লড়াই যখন চরম আকারে, এবং আমাদের সেনাবাহিনীর দাপটের সামনে সারাটা পৃথিবী ত্রাহিমাম করছে, পাকিস্তান বাঁচাও বাঁচাও রব তুলছে, তখন হঠাৎ করে এই যে কে বলে সিজফায়ার হয়ে যাওয়া, এবং সিজফায়ারের ঘোষণা প্রথম ডোনাল্ড ট্রাম্পের দ্বারা দেয়া, এ সমস্ত কিছু বিরোধীরা চেপে ধরবে, এই ভয়ে এরা স্পেশাল সেশন করেনি। এবার বাদল অধিবেশন তো করতেই হবে। আপনাদের এটাও বলে রাখি, আমাদের দেশে সংবিধানের নিয়ম অনুসারে সংসদের দুটো অধিবেশনের মাঝখানে ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ থাকতে পারে, এর বেশি কিন্তু থাকতে পারে না। সুতরাং অধিবেশন তো করতেই হবে। এখন অধিবেশনে রাহুল গান্ধী তো চেপে ধরার জন্য রেডি হয়েছিলেন,
অভিষেক ব্যানার্জিও রেডি হয়েছিলেন, অখিলেশ যাদব রেডি হয়েছিলেন, তারপর অন্যান্য যে দলগুলো, বিরোধী দলগুলো, এরা সবাই রেডি হয়ে আছে। সবাই মিলে আগামী কদিন ধরে দেখবেন, আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি চেপে ধরা। তো এগুলো হবে এবং মানে বিজেপির যে অল্প বিস্তর এখনো জনপ্রিয়তা যেটা অবশিষ্ট আছে, সেটাকে সারা দেশের মানুষের সামনে এমন ভাবে আঘাত করবে বিরোধীরা, ইন্ডিয়া জোট, যে আপনার ত্রাহিমাম করবে বিজেপি। আগামী দিনগুলো আপনারা দেখবেন, শুধুমাত্র পার্লামেন্টের দিকে খুব ভালো করে নজর রাখবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে এই যে অধিবেশনের দিকে সময়টাতে ভালো করে খেয়াল রাখবেন, যে বিজেপির যে সহযোগী দলগুলো, এনডিএর যে শরিক দলগুলো, তারা বিজেপিকে সমস্যায় পড়তে দেখে তাকে উদ্ধার করার জন্য কতটুকু এগিয়ে আসে। অতীতের গত অধিবেশনগুলোতে আপনারা দেখেছেন যে বিজেপি বিপদে পড়লে তার সহযোগীরা কিন্তু খুব একটা এগিয়ে আসে না, তারা কিন্তু গলা চড়ায় না, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা বরং সমস্যা বাড়িয়ে দেয়। বিভিন্ন বিল আনার ক্ষেত্রে তারা বাধা দেয়, নানান ধরনের ইস্যুতে তারা ঘরের ভেতরে চাপ দেয় বিজেপিকে। কিন্তু বিজেপি যখনই বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখে ঝাঁঝরা হয়ে যায় প্রায়, তখন কিন্তু এনডিএর যে শরিক দলগুলো, জেডিইউ বলেন, টিডিপি বলেন, তারপর আরএলডি বলেন, শিবসেনা বলেন, এনসিপি বলেন, এই যে দলগুলো, আরো অনেকগুলো ছোট ছোট দল আছে, এরা কিন্তু নীরব থাকে একরকম। অন্যদিকে রাহুল গান্ধীর পক্ষে দেখা যায় যে আপনার ইন্ডিয়া জোটের ছোট বড় সবগুলো দল দাঁড়িয়ে যায়, অর্থাৎ সবগুলো দলই তাদের প্রতিনিধি হিসাবে আপনার রাহুল গান্ধীকে মেনে নিয়েছে এবং রাহুল গান্ধীর একই লাইনে, রাহুল গান্ধীর সুরে তারা সুর মেলায়, দেখা গেছে বারবার এরকম। অন্যদিকে উল্টো দিকে কিন্তু বিজেপি এই সুবিধাটা কিন্তু তার সহযোগীদের কাছ থেকে কিন্তু পায় না। তো তার কারণে আমি বলেছি যে এটা আলটিমেটলি বিজেপি বনাম ইন্ডিয়া জোটের লড়াই হবে পার্লামেন্টের ভেতরে, এবং এইটা আপনার বিজেপিকে আগামী কয়েক দিন খুব কষ্ট দেবে। আর বিশেষ করে অপারেশন সিন্দুরের কথা যতবার উচ্চারিত হবে, যতবার পেহেলগাম অ্যাটাকের কথা উচ্চারিত হবে, যতবার সিজফায়ারের কারণ জিজ্ঞাসা করা হবে, যতবার পাক অধিকৃত কাশ্মীর কেন আনা হলো না প্রশ্ন করা হবে, ততবার বিজেপি এমন ডিফেন্সিভ মুডে যাবে, যেটা বাধ্য হবে, চিৎকার করে কোনো লাভ হবে না। দেশের মানুষ এই জিনিসগুলো দ্বারা প্রভাবিত, ইমোশনালি কানেক্টেড, ফলে তারা ভীষণ রকম ভাবে আঘাতপ্রাপ্ত হবে। এবং এগুলোর কারণে অলরেডি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অনেক কমিয়ে দিয়েছে। আরএসএস বুঝতে পারছে যে মোদীর ছবি দেখিয়ে এখন আর নির্বাচনে জেতা অসম্ভব, কারণ এখন আর মোদীকে খুব সাহসী নেতা, বিরাট শক্তিশালী নেতা, এইরকম একটা ছবি যে মিডিয়াকে ব্যবহার করে বানিয়ে মানে তুলে ধরা হয়েছিল, সেইটা এখন আর দেশের মানুষ বিশ্বাস করছে না। মোদীর কাছে সুযোগ ছিল এই অপারেশন সিন্দুরের সময়, মোদীর কাছে নিজেকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরার সুযোগ ছিল, আক্ষরিক অর্থে শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার ওনার জীবনে প্রথম সুযোগটা এসেছিল। কিন্তু সুযোগটা মাঠে মারা গেছে, সুযোগটাকে তিনি কাজে লাগাতে পারেননি। তিনি অনেকে আশা করেছিল, বিরোধীরা যতই বলুক না কেন, অ্যাকচুয়ালি তারা আশঙ্কিতও ছিল যে মোদী না এইরকম সময়ে অপারেশন সিন্দুরের মাধ্যমে সত্যি সত্যি কাশ্মীরের যে অংশটা পাকিস্তান দখল করে রেখেছে বেআইনি ভাবে, সেটাকে আবার ফিরিয়ে আনে। সেইটা যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদী ফিরিয়ে আনত, তাহলে নরেন্দ্র মোদীর সারা পৃথিবীতে উচ্চতা এমন বেড়ে যেত যে তাকে স্পর্শ করার ক্ষমতা হয়তো পৃথিবীর অন্য বিশ্ব নেতাদের সম্ভব হতো না। আর ভারতবর্ষে 2047 পর্যন্ত তো বিজেপি শাসন ক্ষমতায় থাকতে চায়, 47-এও হয়তো বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলোর হতো না। শুধুমাত্র আপনার যদি এই পাক অধিকৃত কাশ্মীর তিনি ফিরিয়ে আনতে পারতেন। দেশের মানুষের ইমোশনের সঙ্গে এত বেশি
গভীরভাবে যুক্ত বিষয়টা। আর নরেন্দ্র মোদীকে 75 বছর বয়সে পদত্যাগ করতে হবে বলে আপনার নাগপুরের মোহন ভাগবতের বলার সাহস আগামী 5000 বছরে হতো না। এই রকম একটা সুযোগ নরেন্দ্র মোদী মিস করেছেন। আর এই মিসটা এমন বড় মিস যে এইটাকে সংশোধন করা ওনার কার্যকালে আর সম্ভব হবে বলে কেউ আর মনে করছেন না। তার উপরে মানে বলে না যে এমনিতেই যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে আবার লবণ মেখে দেয়া, সেই রকমটা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রথমে দাবি করেছেন যে তিনি সিজফায়ার করিয়ে দিয়েছেন, এরপরে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আলপটকা মন্তব্য করে 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 বিজেপিকে এত বেশি কষ্ট দিয়েছেন, এত বেশি যন্ত্রণা দিয়েছেন যে কাটা ঘায়ে নুনের ছেটা তিনি বারবার দিচ্ছেন। এটাও তিনি কোনো পরিকল্পনার অন্তর্গত করছেন কিনা জানি না, তিনিও ইচ্ছাকৃতভাবে তার এক সময়ের বন্ধু, এখন আর কথা কথা বন্ধু বন্ধু বলে না, এক সময়ের বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য, জনসমক্ষে হেয় করার জন্য তিনি বলেন কিনা জানি না, কিন্তু এগুলোতেও তো ছবিটা নষ্ট হয়েছে মোদির। কারণ মোদি তো উত্তর দিতে পারছেন না। মোদি যদি পাল্টা উত্তর দিয়ে দিতেন, যেরকম ভাবে দেখা যায় ভ্লাদিমির পুতিনকে উত্তর দিতে, যেরকম ভাবে হোয়াইট হাউসে ভ্লাদিমির জেলেন্সকিকে উত্তর দিতে দেখা গেছে, যেরকম ভাবে আপনার আরো অনেক রাষ্ট্রের নেতারা উত্তর দিয়ে দেন সরাসরি, এবং তার ফলে তাদের দেশে তাদের জনপ্রিয়তা বেড়ে যায়, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী তো করতে পারছেন না। ফলে তাকে এখন দুর্বল নেতা হিসেবে মানুষ দেখতে শুরু করেছে। মানুষ এখন বলতে শুরু করেছে যে না, ওনাকে যে শক্তিশালী নেতা হিসেবে আমরা ধারণা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল। তো এর ফলে আপনার ক্ষতি হচ্ছে বিজেপির। তো এর মধ্যে সংসদের বাদল অধিবেশন চলে এসেছে। তাই একদিকে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যগ্র গর্জন নরেন্দ্র মোদীকে এবং তার দলকে যথেষ্ট আপনার টেনশনে রাখবে, আর একদিকে পার্লামেন্টে তো চলতেই থাকবে এখন কদিন ধরে। তো আপনাদের আমার বিশ্বাস যে সবারই সেই দিকে ভীষণ গভীর নজর থাকবে। কারণ এতদিন আপনার বিজেপির লোকরা আপনার উপভোগ করেছে, এখন বিরোধীরা উপভোগ করছে আর কি। তো উপভোগ ডেফিনেটলি আপনারা করবেন। ভিডিওটা তার কারণে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করবেন। এই সমস্ত কাজগুলো ফাঁকে ফাঁকে করে নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।